আসসালামু আলাইকুম প্রিয় ছাত্র ছাত্রীরা। আজকে আমি তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি একাদশ ও দ্বাদশ শ্রেণীর হায়ার ম্যাথ নিয়ে। এবং কিছুদিন আগে আমি আরও দুইটা লেকচার দিয়েছি এর উপরে, পার্ট 1 পার্ট 2, আজকে পার্ট 3 ভেক্টরের গণিত সলভ করার জন্য আরও কিছু আমার কিছু থিওরি আরও কিছু বর্ণনা করতে হচ্ছে। এরপরে পার্ট 4-এ যেয়ে আমরা কিছু গণিত সেখানে আমি সলভ করব। আশা রাখি তোমরা আমার সবগুলো লেকচার ফলো করতেছো। এখন পার্ট 1 ও পার্ট 2 লেকচার দুটি যদি তোমরা না শুনে থাকো, তাহলে পার্ট 3-তে আমি যে লেকচার আজকে যা বলবো সেটা বুঝতে তোমাদের কষ্ট হবে। তাহলে তোমরা অবশ্যই লেকচার 1 ও লেকচার 2 অর্থাৎ পার্ট 1 পার্ট 2 ভেক্টরের সেটা ভালোভাবে আগে রপ্ত করে নিবে, তাহলে তোমাদের জন্য আজকে লেকচারটি বুঝতে সুবিধা হবে। দেখো, আমি এখানে আগেই লিখে দিয়েছি যে কি কি পয়েন্ট নিয়ে আজকে আমি আলোচনা করব, যেগুলি আমাদের এই চ্যাপ্টারের ম্যাথগুলি করতে সাহায্য করবে। 1 নাম্বার হলো দুটি ভেক্টরের ডট গুণন, আবার ভেক্টরের মান নির্ণয়। কোনো একটি ভেক্টর দেওয়া আছে, তার মান কিভাবে নির্ণয় করব। দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ 3 নাম্বার। 4 নাম্বারে আছে দুটি ভেক্টরের লম্ব হওয়ার শর্ত। 5 নাম্বারে আছে দুটি ভেক্টরের আবার ক্রস গুণন, দুটি ভেক্টরের সমান্তরাল হওয়ার শর্ত, দুটি ভেক্টরের ক্রস গুণন, আবার 3টি ভেক্টরের ভেক্টর সমতলীয় অর্থাৎ একই সমতলে থাকার কি শর্ত, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এখন দেখো, প্রথমেই আসি আমরা তাহলে দুটি ভেক্টরের ডট গুণন। সেটা নিয়ে আমি গত লেকচারে তোমাদের কিছু আলোচনা করেছি, সেই জন্য আমি শর্টকাটে সেটা বোঝানোর চেষ্টা করতেছি, কিন্তু এর মধ্যেও কিছু কথা আজকে আবার সুন্দরভাবে গুছিয়ে তোমাদের সামনে হাজির করব। দেখো, ব্যাপারটা দুটি ভেক্টর এ বি, মধ্যবর্তী কোণ থিটা। থিটাটা কত হতে পারবে সেটা শর্ত দেওয়া আছে এখানে। 0 থেকে 0 সমান বা 0 থেকে বড়, 180 থেকে ছোট বা 180 সমান। এখন এখানে আমি দুটা জিনিস দেখাবো। একটা হইল সমান্তরীয় ভেক্টর যদি হয় তখন ডট গুণন কিভাবে হবে, আর যদি ত্রিমাত্রিক হয়, এটা কিন্তু ত্রিমাত্রিক ভাবে দেখানো আছে, তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারতেছো, তার আগে লেকচারগুলিতে আমি সেটা বর্ণনা করেছি। তাহলে একে আমি আবার এখানে দেখিয়েছি ত্রিমাত্রিক ভাবে আই জে কে দিয়ে, না বি কে উপস্থাপন করেছি তাও আই জে কে একক দিয়ে, না। এখন খেয়াল করো, আমি প্রথমে বলবো দুটি ভেক্টরের ডট গুণন। তাই দুটি ভেক্টরের ডট গুণন বলতে আমরা কি বুঝি, তোমরা নিশ্চয়ই খেয়াল আছে, যখন কাজ বাইর করার চেষ্টা করেছো, কাজের সূত্র তোমরা ক্লাস 8, 9, 10-এ পড়েছো, সেখানেও আর এখানেও আছে। কাজ ইকুয়াল টু কি, বল ইন্টু বলের দিকে সরণ। এখন বলের দিকে সরণ না হয়ে যদি সেটা বলের দিকের সাথে থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে আমরা কি নিব, বল ইন্টু বলের দিকে সরণের উপাংশ নিব, না। তাহলে এটা একটা ডট গুণনের উদাহরণ, সুন্দর উদাহরণ, না, সেটা তোমরা ভালো করেই জানো। তাহলে এখানে আমি সেটাই দেখাবো, যদি মধ্যবর্তী কোণ থিটা হয় তাহলে এ ও বি এর ডট গুণন কি হবে, না। খেয়াল করো, তাহলে এ ডট গুণন বি ইকুয়াল টু হবে, আমরা জানি এ বি কস থিটা, এরকম ব্যাপারটা, না। তাহলে আমি যদি শর্টকাটে দেখাই, এখানে চিত্রটা, এটা হলো আমার এ, এটা হলো বি, দুইটা ভেক্টর ও এ ভেক্টর বি ভেক্টর। এখন ডট গুণন যদি হয় আর মধ্যবর্তী কোণ থিটা, তাহলে এর দিকে বি এর লম্ব উপাংশ, তাহলে এর দিকে বি এর লম্ব উপাংশ আমাকে এখানে অবশ্যই একটা রেখা আঁকতে হবে, না, একটা লম্ব আঁকতে হবে। তো লম্বটা আমি এঁকে দিলাম, তাহলে এ বি। তাহলে খেয়াল করো, আমার এখানে ও এ হলো এ, আর বি কস থিটা হবে বি এর দিকে
লম্ব উপাংশটা, যেটা আমি এই যে দেখাইলাম না। তাহলে এ আর এটা হবে কি, ওসি হবে বি কস থিটা, বি কস থিটা। তাহলে এটা কিন্তু আমার কি, এটা হলো ভেক্টর গুণন না, দুটি ভেক্টরের ডট গুণন মানে হলো আমার, সরি ভেক্টর গুণন না, এটা হলো স্কেলার গুণন। ডট গুণনকে বলা হয় স্কেলার গুণন না। তাহলে দেখো এ এর দিকে বির উপাংশ আসছে, অনুরূপভাবে আমি যদি এদিকে লম্ব আঁকতাম না, তাহলে এদিকেও আমি বি, বি এর দিকে কি পেতাম, এ কস থিটা পেতাম, এটা না কোনটা, এতটুকু না। এখানে যদি আমি ডি আঁকতাম, তাহলে একই কথা, এ বি কস থিটা, যেটা যদি ব্র্যাকেটে দিই, এ বি এর দিকে বি এর লম্ব উপাংশ বি কস থিটা, আবার বি ও বি না, বি এর দিকে আর ওডি অংশ হলো কি এ কস থিটা। এই যে আমি লম্বা এঁকে দেখাইলাম ভূমিবাহী অতিভুজ, তাহলে এ বি এর বি এবং বি এর দিকে এর লম্ব উপাংশটা নিয়েছি। তাহলে তোমরা এটা বুঝতে পারতেছো। এখন যদি আমি নিচ্ছি এটা কি দ্বিমাত্রিক, অর্থাৎ কার্টেসীয় সমতলে আমি ভেক্টরের গুণ দেখাইছি কি ডট গুণন। এখন যদি হয় ত্রিমাত্রিক ভেক্টর, এই যে A1 A2 যেখানে দেখিয়েছি, এটাই যদি হয় ত্রিমাত্রিক, তখন আমরা কিভাবে দেখাবো? তাহলে এখানে খেয়াল করো, আমরা তখন এই দুটাকে গুণ দিয়ে দিব না। এই যে দেখো খেয়াল করো, এই যে দুটাকে, তাহলে এখানে আবার একটু ভিন্ন ধরনের হবে, খেয়াল করো। আমি লিখব A1 I cap প্লাস A2 J cap প্লাস A3 K cap না, এই ডট গুণন দিলাম। এবার আমি লিখব বি, খেয়াল করো, বি আই ক্যাপ প্লাস B2 J cap প্লাস B3 K cap না, এই ডট গুণন হয়ে গেল না। ডট গুণন আমি দেখাইলাম। তাহলে এখানে কি হবে, এখানে গুণনটা কিন্তু অনেক বড় হবে, কারণ তোমরা যদি বীজগণিতীয় ভাবে চিন্তা করো যে A1 I ক্যাপ দিয়ে পুরোটা একবার গুণ দিতে হবে, A প্লাস A2 J ক্যাপ দিয়ে এই পুরোটাকে গুণ দিতে হবে সম্পূর্ণটাকে, A3 K ক্যাপ দিয়ে এই পুরোটাকে গুণ দিতে হবে। গুণ দিলে আমরা কি পাবো, I এটার সাথে যখন এটা গুণ হবে আমরা পাবো A1 B1 I ইন্টু I ক্যাপ ইন্টু I ক্যাপ, তাহলে I cos থিটা পাবো। যেহেতু দুটোটা I এবং I এক্স অক্ষ বরাবর না, আমরা আগেই পড়েছি গত লেকচারে যে I ডট গুণন I ইকুয়াল টু কি হবে 1 পড়েছি। এটা নিশ্চয়ই তোমরা খেয়াল আছে, জে ক্যাপ গুণ দিলে কি হবে 1, ডট গুণন দিলে কে ক্যাপ ডট গুণন দিলে 1। কিন্তু I যখন আমরা এটার সাথে এটা এই প্রথমটার সাথে দ্বিতীয়টা গুণ দিতে যাব, তখন I জে চলে আসবে। তাহলে I ডট গুণন জে কিন্তু মধ্যবর্তী কোণ, কারণ I হলো আমার এক্স অক্ষ বরাবর, যে মনে করো Y অক্ষ বরাবর মধ্যবর্তী, I জে মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি। তাহলে এখানে কিন্তু cos 90 0, তাহলে সেই গুণগুলি আর হবে না। I জে কে I যেই গুণগুলি হবে সেগুলি 0 হয়ে যাবে না। তাহলে আমরা নিব শুধু কোনগুলো, আমরা নিব দেখো গুণ যদি দিয়ে দিই, তাহলে এটার সাথে এটার গুণ, এটার সাথে এটার গুণ, এই তিনটা শুধু আমাদের টিকে থাকবে, বাকিগুলি সব 0 হয়ে যাবে। সেই জন্য আমরা এই গুণটা শুধু দেখাবো কি A1 B1 প্লাস A2 B2 প্লাস A3 B3, শুধু এগুলি টিকবে, বাকিগুলি কিন্তু 0 হয়ে যাচ্ছে। আমি এখানে শর্ট নোট দিয়ে দিলাম একটা, যেহেতু তোমরা বুঝো, তোমাদের বইও কিন্তু এভাবে ব্যাখ্যা করা আছে না, দেওয়া আছে কিন্তু। হ্যাঁ, কেউ যদি বইটা ভালো করে পড়ো এবং আমার লেকচারটা একটু সহযোগিতা নাও, তাহলে বুঝতে তেমন একটা অসুবিধা হবে না। দেখো এখানে আমরা আগে গত লেকচারে পড়েছিলাম I ক্যাপ ডট I ক্যাপ ইকুয়াল টু
জে ক্যাপ ডট জে ক্যাপ না ইকুয়াল টু কে ক্যাপ ডট কে ক্যাপ ইকুয়াল টু কি হয়ে যাবে 1, কিন্তু আই ক্যাপ জে ক্যাপ দেখো জে ক্যাপ ডট গুণন কে ক্যাপ না কে ক্যাপ ডট গুণন আই ক্যাপ ইকুয়াল টু কিন্তু 0 হয়ে যাবে। সেই জন্য আমাদের এই গুণনের বেলায় শুধু আমাদের কোনগুলি টিকছে, যেখানে যেখানে আই আই জে জে কে কে এসেছে শুধু সেগুলি আমাদের লিখতে হয়েছে, অন্যগুলি কিন্তু 0 হয়ে গেছে বলে আমি আর সেটা দেখাই নাই। তাহলে তোমরা বুঝতে পারতেছো না? আর আবার বলতেছি, লেকচার 1 লেকচার 2 অর্থাৎ পার্ট 1 পার্ট 2 ভালোভাবে বুঝতে হবে, তাহলে তোমরা বুঝছো। এখন আমি যাব ভেক্টরের মান নির্ণয়তে 2 নম্বরে না, ভেক্টরের মান নির্ণয়। দ্যাট মিন্স মনে করো আমরা এখানে দুইটা ভেক্টরের লিখেছি, আমরা কি করব এখন দেখো, এটা আমরা মুছে দিলাম, এটা আমাদের ডাটা, এটা আমাদের বিভিন্ন সময় এগুলো আজকে জিনিসগুলি বর্ণনা করতে লাগবে। খেয়াল করো, এখন আমি কি করব, কোনো ভেক্টরের মান নির্ণয়, দ্যাট মিন্স মনে করো এ বা বি যেটা নিলাম, এই ভেক্টরের মান নির্ণয় করতে চাচ্ছি, তাহলে আমরা কি করব দেখো, এর এই যে অ্যাবসলিউট মানের স্কয়ার করলাম, দ্যাট মিন্স আমি কি করব, এ ডট গুণন এ দুটোটা গুণ দিলাম, ডট গুণন দিব, তাহলে আমার কি হবে এখানে খেয়াল করো, a1 i ক্যাপ প্লাস a2 j ক্যাপ, খেয়াল করতেছো তোমরা না, a2 j ক্যাপ আবার হবে a3 k ক্যাপ, তাহলে এটার সাথেই এটারই আবার ডট গুণন হবে। একটু আগে আমি ডট গুণনটা দেখেছি দোনটার মধ্যে, সেই নিয়মটাই এখানে ফলো করব আমরা। দেখো a1 i ক্যাপ প্লাস a2 j ক্যাপ প্লাস a3 k ক্যাপ, তাহলে গুণ দিলে আমাদের কি আসলো খেয়াল করো তোমরা, গুণ দিলে আই 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 জে জে কে কে সেগুলি টিকবে, আই আই জে জে কে কে গুণগুলি টিকবে, বাকিগুলি আবার 0 হয়ে যাবে, যেটা আমরা জানি। তাহলে ইন টোটাল কি পাইলাম এখানে খেয়াল করো, a1 স্কয়ার প্লাস a2 স্কয়ার প্লাস a3 স্কয়ার পেয়ে গেলাম। তাহলে এটা কি পেলাম, এটা স্কয়ার ইকুয়াল টু এটা, তাহলে a ইকুয়াল টু কি আসবে আমার না, এই মানটা শুধু মানটা রুট ওভার হোল রুট ওভার a1 স্কয়ার a2 স্কয়ার a3 স্কয়ার, বাস। তাহলে আমি অ্যাবসলিউট মানটা পেয়ে গেলাম। তাহলে এটাই হলো মান না, ভেক্টরের মান নির্ণয় কিভাবে আমরা করব। দেখো আজকে যেই পয়েন্টগুলি আছে এগুলি বিশেষ করে আমাদের গণিত অঙ্ক করতে করব কিভাবে সেটারই একটা রূপ ধারণা দিচ্ছি আমরা না, আমি খেয়াল করো, এবার আমি যাব দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ আমি কিভাবে নির্ণয় করব না, এগুলি কিন্তু অঙ্কের মধ্যে আছে, তোমরা উদাহরণ দেখলে চ্যাপ্টারের উদাহরণটা যদি ফলো করো দেখবা যে সেখানে আছে ব্যাপারগুলি না। খেয়াল করো, দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ, হ্যাঁ এই যেটা, তাহলে আমরা যদি ডট গুণন দিই দুইটা ভেক্টরকে, যেমন এখন এই যে তুমি খেয়াল করো, এই এই দুইটা ভেক্টরের, এটা আমার সমতলীয় ভেক্টর দ্বিমাত্রিক ভেক্টরকে আমি দেখাচ্ছি আগে। তাহলে আমরা কি লিখব এখানে, এ বি, ইচ্ছা করলে আমরা অ্যাবসলিউট মান দিয়েও দেখাতে পারি না এইভাবে, আর লিখবো কি কস থিটা না,
তাহলে cos থিটা ইকুয়াল টু কি হবে? আমার উদ্দেশ্য হলো মধ্যবর্তী কোণটা নির্ণয়, অর্থাৎ এই থিটাটা নির্ণয় আমাদের উদ্দেশ্য। খেয়াল করো, এই কোণটা নির্ণয় করব। তাহলে আমি এখানে কি লিখব? খেয়াল করো, ইকুয়াল টু আমি পাবো এ বি cos থিটা। তাহলে cos থিটা ইকুয়াল টু কি হবে? খেয়াল করো, আমি এই পাশে নিয়ে আসলাম, দেখতে তোমাদের সুবিধা হবে। cos থিটা ইকুয়াল টু কি হবে? এই যে ডট গুণন যেটা এই পাশে থাকবে সেটাকে আমি এ বি দিয়ে ভাগ দিয়ে দেবো। ইচ্ছা করলে আমি এটাকে এইভাবে লিখতে পারি না, এটাতে ভাগ দিলে আমি থিটা পেয়ে গেলাম, cos থিটা। তাহলে থিটা ইকুয়াল টু কি হবে? cos ইনভার্স, না এ ভেক্টর ডট গুণন বি ভেক্টর বাই এ বি, এইভাবে লিখে দিতে পারি। তাহলে থিটাটা পেয়ে গেলাম আমরা। এটাখানে একটা সাংখ্যিক মান আসবে, তার cos ইনভার্স করলেই আমরা মধ্যবর্তী কোণটা পেয়ে যাব। এখন এটা দ্বিমাত্রিক, ত্রিমাত্রিকের বেলাও তাই এরকম হবে না। আমাকে খেয়াল করো, এই যে ত্রিমাত্রিকটাও আমি দেখাচ্ছি তোমাদেরকে। দেখো, ত্রিমাত্রিক হলে আমাদের কি হবে? জাস্ট আগের মতোই গুণটা হয়ে যাবে। খেয়াল করো, তাও সেখানে আমাকে এই দুইটা যদি আমি গুণ দিই না, দেখো তাহলে cos আমি লিখব কি ত্রিমাত্রিক ভাবে? তাহলে cos থিটা ইকুয়াল টু, না cos থিটা ইকুয়াল টু হবে, তাহলে এই দুইটা এখানে যেমন লিখেছিলাম ওখানে, তাহলে এখানেও লিখব a1 i ক্যাপ a2 j ক্যাপ a3 k ক্যাপ, না এটার কি ডট গুণন করে বাইতে আমরা কি করবো? অঙ্কের মধ্যে আমরা এটা বের করে নেব আগে ডট গুণন দিয়ে, না b1 i ক্যাপ প্লাস b2 j ক্যাপ প্লাস b3 k ক্যাপ, না এটা ডট গুণন দিলাম। আর নিচে এই মানগুলোর, যে মানগুলো পাবো সেগুলোর কোনগুলোর, এগুলির মান অ্যাবসলিউট মান, না সেটা দিয়ে আমি ভাগ দিয়ে দেব। তাহলে এটার অ্যাবসলিউট মান কি হবে? a1 স্কয়ার প্লাস a2 স্কয়ার প্লাস a3 স্কয়ার আর এখানে হবে b2 স্কয়ার, না b1 স্কয়ার, এখানে হবে b2 স্কয়ার প্লাস b3 স্কয়ার। আর এখানে দুইটা গুণ দিলে আমরা দেখছিলাম একটু আগে ডট গুণন দিয়েছিলাম, আমরা কি পেয়েছিলাম সেটা খেয়াল করো। তাহলে এখানে জাস্ট এটার সাথে এটা গুণ হয়ে যাবে। কোনটার সাথে? এই যে ডট গুণনে আমরা পাবো কি a1 b1 প্লাস a2 b2 প্লাস a3 b3, নিচে আমরা এটা বসিয়ে দেব a1 স্কয়ার প্লাস a2 স্কয়ার a3 স্কয়ার, এটা আমি বের করে দেখাইলাম b1 স্কয়ার b2 স্কয়ার b3 স্কয়ার। তাহলে এই দুটোটা গুণও কিন্তু আমরা একটু আগে দেখিয়েছি। আর কোন ভেক্টরের মান, না এ ভেক্টর হোল স্কয়ার দিয়ে কিভাবে বের করেছিলাম সেটাও দেখেছি। তাহলে এগুলি সাংখ্যিক কতগুলি মান বের হয়ে আসবে, সেই সাংখ্যিক মানগুলি আমরা জাস্ট পুট করে দেব। তাহলে থিটা হলে তাহলে cos ইনভার্স দিয়ে হবে, না থিটা ইকুয়াল টু cos ইনভার্স, এই পুরোটাই হবে, না তাহলে আমি আবার লিখে দেখাইলাম খেয়াল করো এই পুরোটার দেখাইলাম। তাহলে এখানে কি হবে আমার a1 স্কয়ার প্লাস a2 স্কয়ার প্লাস a3 স্কয়ার
b1 স্কয়ার ইন্টু বি স্কয়ার b2 স্কয়ার প্লাস b3 স্কয়ার। তাহলে এইভাবে আমরা দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ দ্বিমাত্রিক ও ত্রিমাত্রিকেরটা দেখালাম না। এখন দুইটা ভেক্টর লম্ব হওয়ার, আমরা এখন 4 নম্বরে আসবো। দুইটা ভেক্টর লম্ব হওয়ার শর্ত কি না? দুইটা ভেক্টর লম্ব হওয়ার শর্ত, তাহলে দুইটা ভেক্টর লম্ব হওয়ার শর্ত হলো যে আমার ডট গুণন যেটা না, স্কেলার গুণন যেটা, সেটার মান যদি হয় না 0। কেন? মধ্যবর্তী কোণ যদি cos 90, আমরা জানি কি দুইটা ভেক্টরের ডট গুণনে অবশ্যই cos আসবে না, মধ্যবর্তী কোণের cos অবশ্যই সেখানে আসবে। তাহলে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণের যদি লম্ব হয় তাহলে আমার কি আসবে? cos 90 = 0 আসবে। তার মানে দুইটা ভেক্টরের যদি ডট গুণন 0 হয় তাহলে অবশ্যই ভেক্টর দুটি পরস্পর কি লম্ব না। বুঝতে পারছো? এটা একটা সহজ। তাহলে আমরা আসলাম কোথায়? দুটি ভেক্টরের লম্ব হওয়ার শর্ত। আচ্ছা, তাহলে দুইটা ভেক্টরের ডট গুণন যদি 0 হয় তাহলেই তখন এটা কি হয়ে যাবে? লম্ব। তাহলে খেয়াল করো, এটা অতীব সহজ, এটা তোমরা অবশ্যই বুঝবা। দেখো এই যে 4 নম্বর, এ ডট গুণন বি দিলাম। বি দিলে যদি মধ্যবর্তী কোণ, খেয়াল করো আমি এমনি দেখাচ্ছি, এ বি cos 90, যদি মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়, cos 90 0, তাহলে 0 হয়ে গেছে। তার মানে এ ডট গুণন বি যদি হয় 0 তাহলে ভেক্টর দুটি পরস্পর লম্ব না। বুঝছো তো? এখন আমরা যদি এটা যদি আরো এটা দিয়ে গুণ দিই, এই দোনোটা, এই যে এখানে এবার ডট বিবার না লিখছি, তাহলে আমরা কি করলাম? এই দুইটা গুণ দিয়ে দিলাম। এই দুইটা গুণ দিলে কি আসবে আমার না? a1 b1 না ডট গুণন। তাহলে এখানে যদি এখন লিখি আমি আবার ত্রিমাত্রিক হয়, তাহলে a1 b1 প্লাস a2 b2 প্লাস a3 b3 ইকুয়াল টু যদি 0 হয় তাহলে এই দুইটা ত্রিমাত্রিক যেটা না, সেটার শর্ত হবে কি? এই যে এগুলির গুণফল ডট গুণন 0 হইতে হবে না। তাহলে এটা হলো লম্ব হওয়ার শর্ত। অঙ্কের মধ্যে তোমরা আমার লেকচারটা দেখার পর তোমরা মেইন বইটাই খুললেই পেয়ে যাবে, কোথায় উদাহরণের মধ্যে আছে কিন্তু ব্যাপারগুলি না, এবং সেখানে থিওরিও দেওয়া আছে, সাথে সাথে অঙ্ক দেওয়া আছে। আমি পার্ট 3-তে তোমাদেরকে অঙ্কগুলো উপস্থাপন করব, অনুশীলনী থেকেও কিছু অঙ্ক উপস্থাপন করব। সেই জন্য আজকে থিওরিগুলি আগে দেখিয়ে দিচ্ছি। কিন্তু তোমরা যদি চাও, তোমরা যদি পারো, তাহলে তোমরা কি করতে পারো? আমাদের লেকচারটা দেখার পরে বইটা ফলো করলে তোমরা দেখবা যে পেয়ে যাবে না। আচ্ছা, এখন আসো দুটি ভেক্টরের ক্রস গুণন। ক্রস গুণন এটা কি? ভেক্টর গুণন না। তাহলে একটু আগে বলেছিলাম ডট গুণন কি? কোনো ভেক্টর, দুইটা ভেক্টরের ডট গুণন হবে ভেক্টর, কোনো ভেক্টর ইন্টু ওই ভেক্টরের দিকে অপর ভেক্টরের লম্ব উপাংশ। আর যদি দুটোটা অ্যাট এ টাইম একদিকে কাজ করে তাহলে cos 0 1 হয়ে যাবে তখন। আর আমার থিটাটা হিসাব না করলেও হবে, দুটা ভেক্টরের জাস্ট গুণনই হয়ে যাবে। এখন এখানে দুইটা ভেক্টরের এই ক্রস গুণন যেটা না, সেটা করার জন্য আমাদেরকে কি করতে হবে? খেয়াল করো, দুইটা ভেক্টরের ক্রস গুণনে আমাদের, আমরা একটু আগে পড়েছি না, এই যে 5 নম্বরে আসছি না, আমরা গত পার্ট 2-তে আমরা এই ব্যাপারে আলোচনা করেছি। সেখানে আমরা দেখেছি যে আমাদের ভেক্টর গুণন কি, সে একই কথা। খেয়াল করো, ভেক্টর গুণন হলে আমাদের কি হবে? একটা ব্যাপারটা আমি একটু বুঝিয়ে বলি, খেয়াল করো। এটা ভেক্টর গুণন, কিন্তু ক্রস গুণন মানে আমি আর লিখিনি এখানে ভেক্টর গুণন।
এ ক্রস গুণন বি ইকুয়াল টু, না, এ ক্রস গুণন বি লিখলাম, এখানে একটা কি লিখবো আমরা, একক ভেক্টর দেখাবো, তারপর লিখবো এ বি আর তাদের মধ্যবর্তী কোণের সাইন থিটা। না, এখানে ব্যাপারটা আমি গত ক্লাসে বলেছি, তারপর আরেকটু ছোট করে হিন্টস দিয়ে দিচ্ছি। দেখো, আমরা যদি এখন আঁকি, এই যদি মধ্যবর্তী কোণ কি 0 না হয়ে বা 90 ডিগ্রি না হয়ে যদি হয়, 90 ডিগ্রি হতে পারে, 0 না হয়ে যদি থিটা থাকে, তখন ব্যাপারটা কিরকম হবে দেখো। তাহলে এ ইন্টু, আমি যদি এখন দেখাই এ ইন্টু বি সাইন থিটা, না, এ তো আছেই, বি সাইন থিটা কোনটা হবে খেয়াল করো, তখন আমরা নিয়েছিলাম কস থিটা এদিকেরটা, এখন নিতে হবে কোনটা, এই যে এটা, কোনটা, এইটা, এটাই হবে আমার, এটা পুরাটা হইলো এ আর এটা হলো বি সাইন থিটা। তাহলে বি সাইন থিটার এখানে দিক হবে কোনটা জানো, এই দিক, আর আমি গেছি কোনটা, এ ক্রস গুণন বি কোন দিকে গেছি, এখান থেকে এই দিকে যেহেতু, তাহলে এ আর বি সাইন থিটা, এটা কিন্তু ভেক্টর যার মান ও দিক আছে। খেয়াল করো, এ ভেক্টরের উপর বি ভেক্টরের একটা উপাংশ কিভাবে কাজ করতেছে, লম্বভাবে কাজ করতেছে এইভাবে, না, এ ভেক্টর, এটা মনে করো একটা ভেক্টর রাশি তো আছে না, যার মান ও দিক আছে, তার উপরে বি এর লম্ব উপাংশ কোনটা কাজ করতেছে, যেটা এইভাবে দাঁড়িয়ে আছে এদিকে, তার সাথে লম্ব উপাংশ না, ভূমির সাথে না, এদিকে। তাহলে বি সাইন থিটা এটা, এ হলো এটা বি সাইন থিটা উপরে। তাহলে খেয়াল করো, এটা যদি একটা দুইটা বল হতো, মনে করো এটা হলো একটা, এই একটা ভেক্টর আরেকটা ভেক্টর এইভাবে কাজ করতেছে, তাহলে এখানে একটা ঘূর্ণন গতি সৃষ্টি হবে। তোমার বইতে একটু করে হিংস দেওয়া আছে, তবে তোমরা যদি ফিজিক্স পদার্থবিজ্ঞানটা পড়ো, সেখানে ভেক্টরটার মধ্যে এটা ব্যাখ্যা করা আছে। তাহলে এটা কি, এটার উপর, এই ভেক্টর রাশির উপর এইভাবে বি এর একটা লম্ব উপাংশ কাজ করতেছে কিভাবে, এইভাবে, তাহলে এটা ঘুরবে, না, ঘুরবে কোন দিক, এই যে এইভাবে, এইভাবে কাজ করবে, দেখো এইভাবে ঘুরবে, না। এখন যদি তোমরা বাম থেকে ডান দিকে আর এদিক থেকে এদিকে, না, নিচে থেকে উপরের দিকে কাজ করে এইভাবে, তাহলে আমি যদি এটাকে এইভাবে দেখাই এ ক্রস গুণন বি, তাহলে এখানে একটা একক ভেক্টর দেখাইছি, এই একক ভেক্টরটা কিন্তু আমার ও থেকে কোন দিকে কাজ করবে, তাহলে দোনোটার রেজাল্ট, না, এ বি সাইন থিটার রেজাল্টটা কাজ করবে একক ভেক্টর দিয়ে দেখানোর অর্থই হলো এটা দিক দেখানোর জন্য, তাহলে এটা বোর্ডের উপর লম্বাভাবে ক্রিয়া করবে, না। আমরা যদি কোনো স্ক্রু, না, ঘুরাই বাম দিকে, তাহলে সেটা কোন দিকে উঠে আসবে, উপর দিকে, না, বোর্ড থেকে উপর দিকে উঠে আসবে, তাহলে সেটা এইভাবে দেখাইছে। এখন আমাদের ত্রিমাত্রিকভাবে দেখানো সম্ভব না বলে আমরা এখানে এটা এইভাবে দেখাইলাম, না, এটা দুইটাকে যার মান হলো 1, তাহলে এটা বুঝে ফেলছি আমরা। এখন এটা যদি হয়, এটা দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক ভেক্টরের বেলায় হয়, তাহলে ওই একই কথা আমরা এইভাবে গুণ দিয়ে দেখিয়ে দেব, ত্রিমাত্রিক হলেও আমরা এইভাবে দেখিয়ে দেব, না। আচ্ছা, তাহলে খেয়াল করো, আমরা যদি এখন এখানে ক্রস গুণন দেখাই, তাহলে ক্রস গুণন আমাদের হবে কি, ঠিক এবি ভেক্টরের ঠিক উপর দিকে, তাহলে আমরা এই দুটোর মধ্যে ক্রস গুণন দেখাতে পারবো। কিন্তু এখানে খেয়াল করো, এই দুটোর ক্রস গুণন দেখাইতে হইলে আমাদেরকে মধ্যবর্তী কোণ sin 0 ইকুয়াল টু কত, 0, sin 90, না, sin 90 হইল 1, তাহলে আমরা সেভাবে গুণ দিয়ে দেব, ঠিক আছে। এটা বইতে আছে, আমি গত ক্লাসও দেখাচ্ছি কিভাবে গুণ দিব। এই দুটোর গুণ দেওয়ার
আমি শর্টকাট প্রসেসটা দেখাই, এ ক্রস গুণন বি ইকুয়াল টু এইভাবে, না? খেয়াল করো কোন রাশিগুলি আসবে। এখানে আমরা লিখবো আই ক্যাপ, এখানে লিখবো জে ক্যাপ, এখানে লিখবো কে ক্যাপ, এখানে লিখবো A1 A2 A3 B1 B2 B3 লিখবো, না? এইভাবে আমরা গুণ দিব। এবং এটা কিভাবে গুণ দেয় তোমরা জানো। যখন আমি আই লিখব তখন আমি গুণ দিব A2 ইন্টু B3, না, মাইনাস A3 ইন্টু B2। খেয়াল রাখছো? যখন আমি এটা নিব আই ক্যাপ নিব, না, তখন আমি এই লাইনটা আর এই লাইনটা বাদ দিব, এটা বাদ পড়ে যাবে। তখন আমি গুণ দিব কোনটা কোনটা, এটা গুণ এটা মাইনাস এটা গুণ এটা, আই ক্যাপ দিয়ে লিখবো। আবার যে ক্যাপ যখন লিখবো তখন আমি এইটা আর এটা বাদ দিব, কোনটা, যে ক্যাপ লিখবো এইটা আর এটা বাদ দিব। আমরা সেটা গণিতের প্রথম চ্যাপ্টারটা আমি একটু দেখাবো, ম্যাট্রিক্স সেখানে আছে, না, সেখানে। তাহলে যখন আমরা এটা নিব তখন এটা বাদ, কোনটা, যে ক্যাপ লিখবো যখন তখন এটা বাদ আর এই লাইনটা বাদ। তাহলে এটা গুণ এটা মাইনাস এটা গুণ এটা। আবার যখন কে ক্যাপ দিয়ে যেটা লিখবো তখন এটা বাদ, ঘুরে এখানে আসবো, এটা গুণ এটা মাইনাস এটা গুণ এটা। এই গুণটা এইভাবে আমরা দেব। এখন খেয়াল করো, আমরা তারপরে দুটা ভেক্টরের ক্রস গুণন দেখাইলাম। এবার দুটি অঙ্ক যখন করব তখন ব্যাপারটা আমি আরো ভালোভাবে দেখাবো আগামী ক্লাসে। এখন আর লিখলাম না, আগামী ক্লাসে পার্ট 3-তে আমি সাংখ্যিক মান দিয়ে এটাকে বুঝিয়ে দেব, পার্ট 4-এ, না? খেয়াল করিও, তোমরা ফলো করিও আমার পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 চারটা মিলে একটা, এখানে একটা মানে পুরো চ্যাপ্টারটা সম্পূর্ণ শেষ হবে। এখন আমরা যাব কোথায়, দুটি ভেক্টরের সমান্তরাল হওয়া শর্ত। তাহলে খেয়াল করো, দুইটি ভেক্টরের লম্ব হওয়া শর্ত হলে আমরা ডট গুণন দিয়ে দেখাবো ইকুয়াল টু 0। আর যদি দুইটি ভেক্টর সমান্তরাল হয় তাহলে সাইন 0 0 বলে আমরা সেই জন্য তখন ক্রস গুণনের সাহায্য নিই, না? ক্রস গুণনের সাহায্য নিই। ব্যাপারগুলি খেয়াল করিও, যদিও টার্মগুলি তোমাদের কাছে নতুন, একটু এদিক ওদিক মানে মেমোরি থেকে সরে যেতে পারে, তারপরও বারবার কি করো, সময় থাকতে বারবার রিভিশন দেবা। তাহলে পরীক্ষার আগে তোমরা দেখবা যে এর উপরে অনেক দক্ষতা অর্জন করবা। দেখো, দুটি ভেক্টরের সমান্তরাল হওয়ার শর্ত এই যে, তাহলে আমরা দুইটা ভেক্টরের সমান্তরাল হলে আমরা কি করব, আমরা দোনোটার ক্রস গুণন ইকুয়াল টু 0 হবে, না? তাইলে কিরকম, আমরা যদি এটা কত নাম্বার আসলাম, 5 নাম্বার, এ ক্রস গুণন বি ইকুয়াল টু 0 যদি হয় তাহলে এটা কি হয়ে যাবে। আর এই দুইটার ক্রস গুণন কিভাবে করব সেটা আমি অঙ্ক যখন করব ভালো করে দেখিয়ে দেব, না? তাহলে এই দুইটার ক্রস গুণন এটা এইভাবে থাকলেও তাহলে তার মানে কি বলতেছে ওরা, না, এ ক্রস গুণন বি, না? তাহলে আমি এটা একক লিখলাম, এ বি সাইন থিটা। থিটাটা আমার এখানে কি হবে, আমরা জানি সাইন 0 0, এটা 0 হলে পুরোটা 0 হয়ে যাবে। তদ্রূপ একটু আগে আমি ওই একটা অ্যাবসলিউট ইয়ে দিয়ে দেখাইছিলাম যে সেটাও 0 হবে, না? আচ্ছা, তাহলে দেখো, এখন আমরা যাব দুটি ভেক্টরের ক্রস গুণন, না? দুটা ভেক্টরের ক্রস গুণন আমরা কেমনে করব সেটাও এখানে দেখাবো। দেখো, আমার এখানে আমরা এখন গেছি কত, 7 নম্বরে চলে গেলাম। তাহলে 7 নম্বরে আমরা দেখাবো দুইটা ভেক্টরের ক্রস গুণন, না?
তাহলে দুটি ভেক্টরের ক্রস গুণন একটু আগে দেখাইলাম যে দেখো মনে করো আমাদের এ বি যদি এরকম হয় তো খেয়াল করো আমি কিভাবে লিখব A1 I cap A2 J cap A3 K cap ক্রস গুণন B1 I cap B2 K cap B3 J cap ক্রস গুণন দিলে এখানে আমরা যেটা পাবো যে আই আই এখানে ক্রস গুণনের বেলায় আমরা জানি কি আই আই ইকুয়াল টু 0 আবার জে জে ইকুয়াল টু 0 না জে জে ইকুয়াল টু 0 কারণ মধ্যবর্তী সাইন 0 0 না আচ্ছা আবার যদি আমরা যদি দিই আই জে জে কে তাহলে খেয়াল করো আই আই জে জে কে কে ক্রস গুণন 0 তাহলে টিকবে কোনগুলি আই জে না জে আই দেখ আই জে হলে হবে প্লাস জে আই হবে মাইনাস না তাহলে আমরা যদি এইভাবে হিসাব করে নিই তাহলে আমরা এইভাবে দেখাইতে পারি আই ক্যাপ জে ক্যাপ এটা হলো ম্যাট্রিক্সের সাহায্যে গুণটা করলে তোমাদের জন্য সহজ হবে হ্যাঁ আমি আবার বললাম যখন আমি পরের পার্টে অঙ্ক করব সেখানে আমি ব্যাপারটা সুন্দরভাবে দেখিয়ে দেব ইকুয়াল টু 0 এটা ম্যাট্রিক্সের ব্যাপার তোমরা হয়তো অনেকেই ম্যাট্রিক্স করো নাই ভেক্টরটা আমার ভেক্টরটা করার আগে তাহলে ম্যাট্রিক্স যারা করছো তারা বুঝবা যেটা গুণটা কিভাবে দিতে হয় যারা করো নাই তারা আমি অন্য ক্লাসে ম্যাট্রিক্সটা দেখাবো তখন তোমরা এটা ভালোভাবে আয়ত্ত করতে পারবা বুঝতে পারবা না খেয়াল করো এই না এখন দেখো আমি দেখাবো 8 নাম্বার তিনটি ভেক্টর সমতলীয় হওয়ার শর্ত ভেক্টর সমতলীয় অর্থাৎ তারা একই সমতলে আছে তাহলে তিনটা ভেক্টর খেয়াল করো তিনটি ভেক্টর সমতলীয় হওয়ার শর্ত তাহলে আমাদের কি করতে হবে আমরা তিনটা ভেক্টর লিখলাম এখানে আছে কয়টি দুইটি না তাহলে তিনটা এখন আমি তাহলে কি করতে হবে আমার উপরে এখানে লিখে দিলাম তিনটা ভেক্টর তিনটি তাহলে তিনটি ভেক্টর এ ও বি এর এখানে মধ্যবর্তী কোণ আমি লিখব না তাহলে আমার কি হবে খেয়াল করো তাহলে এ বি আরেকটা কি নিতে হবে সি তাহলে সি নিলাম C1 I cap C2 J cap C3 K cap না এই তিনটার না একই সমতলে থাকতে হবে কখন যখন আমরা দেখাবো যে কি A ক্রস গুণন B যদি হয় দেখো A ক্রস গুণন B করলাম তারপর এটার সাথে ডট গুণন করলাম ইকুয়াল টু যদি 0 হয় তখনই তিনটা ভেক্টর কি একই সমতলে থাকবে তোমরা অলরেডি ডট গুণন ক্রস গুণন ব্যাপারটা জানো না জানো যেহেতু তোমাদের জন্য তেমন একটা অসুবিধা হবে না আর আমি আগামী ক্লাসে তোমাদের কি করব ভেক্টরের উপরে আমি অঙ্ক করব আমরা বিভিন্ন গাণিতিক সমস্যা সমাধান করব সেখানে আরো আজকে থিওরিগুলো কিভাবে অ্যাপ্লাই করব সেটাও তোমাদের কাছে বোধগম্য হবে না ওকে আল্লাহ হাফেজ